নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি, আনন্দিত এই জন্য যে এই ব্লগটা যখন আপনারা দেখবেন তখন আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমাদের যখন এই যাত্রায় কলকাতার যাবতীয় কাজ শেষ হয়ে গেছে, সেহেতু আমার আর এখন থাকতে ভালো লাগছে না। এখন মনে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে শুধু হোটেলে বসে থাকার তো কোনো মানে নেই। আমার এবার ফেরাই ভালো। আমার পদ্ম গাছগুলোর জন্য মন ভীষণ টানছে। আমি এখান থেকে একজন ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে একটা বিশেষ জাতের পদ্মের টিউবার দেবেন বলেছিলেন, কিন্তু তিনি আসতে পারলেন না আর কি। সেটা কালকেই হওয়ার কথা ছিল, তা সেটা আর হলো না। আর ওই ধরনের এখন সবাই প্রতিস্থাপন করে ফেলেছে। এখন টিউবার পাওয়াটা দুরূহ ব্যাপার। উনি বললেন যে ম্যাডাম যেটা আছে সেটা রানার, সামান্য টিউবার ফর্ম করতে করতে করেনি, ওটা কিন্তু বাঁচার চান্স মোটামুটি 30 থেকে 40%। আমি বললাম থাক তাহলে ছেড়ে দিন, ওটা যেখানে আছে সেখানেই রাখুন। উনি এক্সপার্ট পদ্মের ব্যাপারে, বলে ওটা আপনি বরং বাঁচান, মানে আমার হাতে পড়লে সেটা এখনও যেহেতু আমার শিক্ষানবিশী পর্যায়ে চলছে, একটা গাছকে নিয়ে গিয়ে মেরে ফেলা, নিয়ে যাওয়াটা বেশ ঝুঁকির মনে হলো আমার। কারণ বোতলে করে দেবেন, সেই বোতলটা সময় সময় খুলে রাখতে হবে, ট্রেনে যাবো, ঝাঁকুনিতে অসুবিধা হয়ে যাবে। তা সেই জন্য এই যাত্রায় সেটা আমি বাদ দিলাম। আমার ঘরে যেগুলো রয়েছে সাতটাকেই যত্ন করব, কিন্তু তারা এবার আমাকে ভীষণভাবে ডাকছে হাত বাড়ি বাড়ি যে আয় আয়। কিন্তু আমার এই যে খোলা খোলা ছাদগুলো দেখে, এই যে জালের মধ্যে বোঝা যাচ্ছে না, এই যে এগুলোকে দেখে না খুব মনটা খারাপ করে যে আমার পদ্ম গাছগুলোকে যদি এরকম রোদে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু ঠিক আছে, ঢাকা ছাদ হলেও ছাদ তো একটা আছে, এই আর কি। মাথার উপর ছাদ আছে, এরপর ভগবানের আশীর্বাদ। কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জালটা এখানে চোখের সামনে আছে ঠিক কথা, কিন্তু একটা জালের বোধ হচ্ছে না। ভালো লাগছে সত্যি কথা। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে 2:25 শতাব্দী। আমাদের পৌঁছানোর কথা রাত্রি 10:30টায়। তো বেশিটাই হবে আমাদের ট্রেনেরই ব্লগ। কি বলবো, আমরা এখানে ব্রেকফাস্ট করেছি, কিন্তু আমরা লাঞ্চটা করে যাব না। অত তাড়াতাড়ি এখান থেকে লাঞ্চ করে বেরোনোটা খুব কঠিন ব্যাপার। আর শতাব্দীতে যাওয়ার সময় লাঞ্চটা বোধহয় দেয় না, একবারে ওরা ডিনার দেয়, লাঞ্চটা দেয় না। যার ফলে আমরা স্টেশন থেকেই কিছু একটা, এখন যেহেতু খুব ভালো ভালো বেরিয়েছে, স্টেশন থেকেই একটা কিছু হালকা পাতলা খেয়ে নিয়ে তবে আমরা ট্রেনে উঠবো, সেরকমই আমাদের ইচ্ছা। তো এখন আপাতত প্যাকিং মোটের ওপর হয়ে গেছে, এডিটিং হয়ে গেছে, আপলোডিংও কমপ্লিট হয়ে গেছে, সবটুকু মানে আজকে যেটুকু আমার ব্লগের জন্য কাজ হয়ে গেছে, শুধু টাইটেল থাম্বনেলটা বাকি। একটা শর্ট ভিডিও ওই কালকে বড় ভিডিও থেকেই নিয়েছিলাম, ক্লিপিং জুড়ে জুড়ে একটা শর্ট করেছি, সেটার ভয়েস ওভার শুধুমাত্র বাকি আছে। তো ওইটুকু হয়ে গেলে মিনিট 10-এর মধ্যে আমাদের কাজকর্ম, এই ভিডিওর কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের ঘর এখন মোটের ওপর। বন্ধ করে দিই, আমার চান থেকে বেরিয়ে না খুবই শীত করছিল, সেই জন্য একটু এতে দাঁড়ানোটা যেমন একটু কাজের হলো, তেমনই আবার এই যে আমরা মোটামুটি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, যে ভদ্রমহিলা এখন এখানে আছেন, আমাদের এখন অনেকটাই টাইম আছে। তবে কাজ ফেলে রাখতে নেই, কাজ যখন যেটা করা তখন সেটা করে নিতেই হয়। তাই জন্য এখন আপাতত আমি ভয়েসটাকে দিয়ে নিই, শর্টসটা রেডি করে নিই, টাইটেল থাম্বনেল ওটাতেও দিয়ে নিই। আর যাচ্ছি তো শিলিগুড়িতে, সুতরাং এইটাকে হাতের কাছে রাখতে হবে। আর শতাব্দীর ট্রেনের এসি কিছুক্ষণের মধ্যে এত বেশি ঠান্ডা করে দেয় যে গায়ে কিছু দিতে হয়, সেই জন্য এগুলো হাতের কাছে রাখতে হবে। তো টুকটুক ছোটোখাটো জিনিসপত্র করা বাকি রয়েছে, সেটা করে নিয়ে তারপর বেরিয়ে যাব। যাওয়ার আগে একটু মিঠুদাদের সাথে দেখা করে তারপরে যাব। তা চলুন তাহলে, একবার বেরোনোর আগ দিয়ে দেখা হচ্ছে। হোটেল রুমকে টাটা করে দিয়ে বেরিয়ে এবারে আমরা একটু যাব মিঠুদাদের বাড়িতে। গিয়ে বসবো না, জাস্ট দেখা করব এবং বেরিয়ে চলে আসবো। আমরা প্রত্যেকবার এলে ওদের বাড়িতে একটা মস্ত বড় সময় কাটিয়ে থাকি, কিন্তু এবার তো রোজা চলছে, খুব কষ্ট হয় ওদের, আমি বুঝতে পারি। আমরা যে সময়টা যাবো, যেহেতু ওরা লৌকিকতার ব্যাপারে ওরা ভীষণ রকম সচেতন, সেহেতু না মানে যাওয়া মানেই যে ওদের রোজা চলবে, বাচ্চাগুলোও রোজা রাখছে, সুতরাং অসুবিধা হবে, আমরা জানি সেটা। সেই জন্যই আর কি আমরা এবারে আর যাইনি। তাছাড়া এসেও ছিলাম খুব অল্প দিনের জন্য, এটাও ঘটনা। তো যাই হোক, এখন এই যে মারাত্মক রোদ্দুর, একখানা ব্যাগে করে ছাতা নিয়ে এসেছি এবং সেটা আনাই সার, ওই ব্যাগেই সেটা রয়ে গেল। যতবার করে বেরিয়েছি একবারে ছাতার কথা মনে নেই, এখন যেমন মনে হচ্ছিল যে একটা ছাতা নিলে হতো। তা যাই হোক, এই যে এখানে হারান্দাকে টাটা করে দিলাম, টাটা করে দিয়ে এবারে একটুখানি প্রীতিদিদের সঙ্গে দেখা করে যাই। মানে মিঠুদা ছিল না, আমরা কোনো খবর দিয়ে আসিনি, দিয়ে আসলে কিন্তু ওরা মানে না খাইয়ে ছাড়তো না। তো এখন সবাই রোজা রাখছে, ওরা আফনান তো বড় হয়ে গেছে, কিন্তু আনাস তো ছোট, ও রোজা রাখছে। এই সময়টাতে সত্যি কষ্ট হয়, প্রীতিদির মুখটা না ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যাই হোক, বললো যে 27তম দিন চলছে, কিন্তু আমার চোখটা তো এদিকেও ছিল। প্রীতিদির সাথে কথাও যেমন বললাম, তেমন এই যে দরজাটাকেও দেখলাম, এবং এখনও দেখলাম এখানে লেখা রয়েছে সংঘমিত্রা খান, বোধিসত্ত্ব খান এবং অর্চনা খান। এই যে প্রথমেই অর্চনা খান। তো এটা এখনও চেঞ্জ করেনি, তবে করে দেবে ওদের খুব শীঘ্রই, হয়তো বা এই রোজাটা মিটে গেলে কাজকর্ম হয়ে যাবে, তারপরে
হয়তো বা হয়ে যাবে সবটুকু। ঠিক আছে, আপাতত আছে এইটুকুই আর কি। বাবা কি রোদ বাবা, আমি শিলিগুড়ি যাবো ভাই, আর আর না হয়ে গেছে আমার। আরে আরে এই যে উড়ে যাচ্ছে একদম, তাও তো গরম পড়েইনি। এপ্রিল মাসে আমার আসার ইচ্ছা নাই বাবা, এত গরম ওরে বাবা। শিলিগুড়িতে যতই গরম গরম করে লাফাই বন্ধুরা, তবে শিলিগুড়ির গরম কলকাতার গরমের কাছে কিছুই না। তবে এখন টোটোখানা পেয়েছি, দূর থেকে এখনও নবান্নটাকে দেখা যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের মুখটা দেখেছেন তো, তারও কিন্তু হেভি গরম লাগছে। আর টুকুরকে মাঝে মাঝে বলছে, মা হাওয়াটা কেমন খাচ্ছিস মা, হাওয়াটা কেমন খাচ্ছিস মা, এই যে এই জায়গাটায়। আর হাওড়া স্টেশনে তো পর্যন্ত তো টোটো যেতে দেয় না, অনেকটা আগে দাঁড় করিয়ে দেয়। সেই জিনিসপত্র নিয়ে ওই যে রাস্তাটা উজিয়ে গেলাম, মানে চাঁদি ফেটে চৌজির যাকে বলে। তারপরে তো আবারও বলছি যে ছাতাটা খুলিনি, আর যাতে একটা ছাতা এনেছি। সত্যি কথা, কার মাথায় দেবো, আমরা সবাই কি পাশাপাশি হাঁটতে পারবো? তুত্রিক একজন নিজের মাথায় নিয়ে বড্ড বাজে লাগে দেখতে। তো এই জায়গাটাতে গঙ্গাটাকে দেখতে দেখতে আবার কেমন যেন একটা মনটা আটকে যাচ্ছিল। আবার আমি যে এত করে তখন বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম বা খুঁজছিলাম মনে মনে যে হনুমানজির মন্দির কোথায় আছে কোথায় আছে, এখানেতেই আছে। দেখলাম কি সুন্দর একটা পঞ্চমুখী হনুমানজির মন্দির, একদম এই যে গঙ্গার ধার ঘেঁষে। হয়তো বা অনেক বড় কিছু নয়, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। আমার ওই এক নজর মানে ঝটকায় দেখে, মানে লহমার মধ্যে দেখে আমার বেশ ভালো লাগলো। এই সময়টাতে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু যখন হনুমানজির মন্দিরটা আসবে তখন স্পিডটাকে নর্মাল করে দেবো। এই যে দেখুন, যথেষ্ট মানুষজন আছে, একেবারে ছোট মন্দির সেটাও কিন্তু বলা যায় না। যাই হোক, আপাতত গঙ্গাকে টাটা করে আমরা এখন মহানন্দাকে ওয়েলকাম করতে যাচ্ছি। তো এখন আমরা তো ছোটোখাটো ব্রেকফাস্ট করে এসছি, এখানে খেতে এলাম হচ্ছে লাঞ্চ করে তারপরে যাব প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। এখন বাজে মোটামুটি 1টা, মানে নামিয়ে দিয়েছি অনেক দূরে। এত রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি চিকেন থালি নিচ্ছি, টুকুর একটা কি ভেজ চিকেন মোমো, মিল্ক শেক নিচ্ছে একটা কিছু, চকলেট মিল্ক শেক, আর বৌমাদাকে নিচ্ছে এখনো জানি না, আসুক বুঝতে পারবো। অর্ডার দেওয়ার সময় পেছনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি, আমি শুধু আমারটা বলে টুপুরেরটা বলে চলে এসেছি। কারণ এখানে না সিট পাওয়া খুব একটা সহজ কথা নয়। পছন্দ মতো একটা জায়গায় পেয়ে গেছি, সুতরাং খালি হওয়ার সাথে সাথে সে বসে পড়েছি। যে বুম্বাদা কী নিয়েছে সেটা এখনও জানি না, তবে আমাকে যেটা দিয়ে গেল সেটা দারুণ খেতে ছিল। চিকেন, একটা মিক্সড ভেজ, ভাত, রুটি, ডাল, দই, গোলাপ জামুন, আর ছোট একটা পাউচে দিল হচ্ছে আচার। তবে আমি সবগুলো খেয়ে উঠতে পারিনি সত্যি কথা। তো এখন এই যে বুম্বাদারটা দিয়ে গেছে, টুকুরেরটা এখনও আসেনি। টুকুর ফ্রাইড মোমো নিয়েছে উইথ মিল্ক শেক, যেটাতে আমার খুবই আপত্তি ছিল, কারণ এই জিনিসটা ওর লাঞ্চ হতে পারে না। ও কালকেও সারাদিন ভাত খায়নি, আজকেও কিন্তু সারাদিনও ভাত খায়নি, এমনকি শতাব্দীতে ও রুটি খেয়েছে, ভাত খায়নি। মানে ওকে যে ভাতে কি ওর অ্যালার্জি, আর আমার যে কোথায়, মানে আমি কোথায় একটু ভাত পাবো। সত্যি কথা হচ্ছে এটাই, সব সময় আমার ভাত খেতে ভাল লাগে। তো হ্যাঁ, সকালবেলায় নয় ঠিক কথা, কিন্তু ভাত আমার অত্যন্ত প্রিয় জিনিস। তো যাই হোক, আজকে প্রথমে আমরা একটু ওই নতুন যে প্ল্যাটফর্মটা সেটাই চলে গেছিলাম। মিনিট 5 মতো বসে থাকার পর বুঝতে পারলাম ওটা পুরনো প্ল্যাটফর্মে দেবে। সবার খানিকটা হেঁটে পুরনো প্ল্যাটফর্মে এসে দেখছি যে ট্রেন দিয়ে দিয়েছে, মানে ট্রেন পৌঁছে গিয়েছে এবং বিফোর টাইম পৌঁছেছে, সবাই নেমে গেছে। আমরা মোটামুটি উঠে গেলাম। উঠে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, কারণ এসিটা এখনও দেয়নি। এই জিনিসপত্রগুলোকে দেখছি আর ভাবছি এগুলো আমাদের গালে এখন ঠাস 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 করে চড় মারছে, এত গরম। তবে এবার মনে হচ্ছে কখন এসিটা একটুখানি ছাড়বে। তবে কি, পুরোটা ট্রেন ছাড়বার আগেই এসিটা চালিয়ে দিয়েছিল, এবং চালিয়ে দেওয়ার পরই আমার গরম লাগছে, টুপুরের গরম লাগছে। মানে একটু তো এফেক্ট হতে টাইম লাগবে, কিন্তু ভদ্রলোক সোয়েটারখানি পরে নিয়েছেন। মানে ইনি হচ্ছেন সেই মানুষ যিনি দার্জিলিং বেড়ে উঠলেও মাফলার পরবেন। এখন তো অন্তত তাই অবস্থায় দাঁড়িয়েছে। যেমন শীতকাতুরে মেয়ের বাবা, তেমন শীতকাতুরে মেয়ে। মাঝখান থেকে আমি হয়েছি একখানা বেখাপ্পাজি। তারপরে তো এরা সব ঘুমোচ্ছে, সামান্য সময় আমিও ঘুমিয়ে নিয়েছি বটে, কিন্তু গায়ে এরা চাপাটা দিয়ে দিয়েছে। তারপর মেয়েকে একটু ওঠার পর বলেছে, এই শর্ত, তোরা দুজন মিলে জড়াজড়ি করে এই কম্বল টম্বলগুলো গায়ে দিয়ে থাক, আমাকে আর মাঝখানে নিস না। তো যাই হোক, একটু বাদে বসে আমারও ঠান্ডা লাগছিল। তো এখানে ওরা লাঞ্চ দেয় না, লাঞ্চ না দেওয়ার বদলে ওই স্ন্যাক মোটো দেয় একখানা, কী সব জিনিসপত্র।
আর আমার বরের খাওয়া বন্ধুরা মানে কি বলবো, সে মানে আমারটাও খেয়েছে, মেয়েরটাও খেয়েছে, মেয়েগুলো কোনোটাই খাবে না, মেয়ের পেট ভর্তি। হ্যাঁ, তো তারপরে পারলে আমার স্যান্ডউইচটাও খায়, যদিও স্যান্ডউইচটা কিন্তু আমরা ওদের ফেরত দিয়ে দিয়েছিলাম, আমারটা দুপুরেরটা। হ্যাঁ, বুম্বাদা এইটা খুব একটা খায়নি, কিন্তু 3টে কচুরি সবগুলোই মানে মুখ চলছে তো চলছেই, কিছু না হোক অন্তত চা খাচ্ছে। আর শতাব্দীতে না আগে অনেক জিনিসপত্র দিত, এখন জিনিসটা দেওয়া কমিয়ে দিয়ে বরং যেটা করেছে সেটা হচ্ছে ফেরি করছে, মানে যার যার লাগবে সেটা কিনে খাও, বাইরে থেকে হকার উঠছে না। কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে, খাবার দাবার নষ্ট কম হচ্ছে। তাই যে দেখুন এখন তেনারা সব কম্বল টম্বল চাপা টাপা দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমারও এবার একটু ঠান্ডা লাগছে, কিন্তু আমার কম্বল না মানে অ্যাকচুয়ালি চাদর, সেটা এবার আমার পড়ে গেছে কম। আমি রাগ করছি, আমি এগুলো সব নিয়ে এলাম, তোরা আমাকে ভাগ দিচ্ছিস নিজে, যাই হোক আর কি করবো, এখন শীত কাতুরে বাচ্চা এবং বাচ্চার বাপ, আর কি করা যাবে। তো এক জায়গায় ট্রেনটা দাঁড়ালো, হ্যাঁ আমি একটুখানি অন্য কিছু একটা করছিলাম তখন, তারপর দেখলাম বেশ মানুষজন উঠছে, পরে বাইরের দিকে তাকিয়ে বুঝলাম এ তো আমার মামার বাড়ির জায়গা, এ তো বোলপুরে দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা মনটা খারাপ খারাপ করতে শুরু করলো। মানে অনেক কিছু বন্ধুরা জানেন তো মাথায় অনেক সময় খেলে, সব কিছু সবসময় যে বলা যায় তা নয়, কিন্তু আমার এই সময়টা মনে পড়ছিল ছোটবেলায় ভালো ছিল। কিছু সম্পর্ক বদলে গেছে, কিছু সম্পর্ককে আমরা স্বেচ্ছায় বদলে নিয়েছি, সত্যি কথা। কারণ বড় হয়েছি তো, এখন একটু বুঝতে শিখেছি। এখন অনেক বড় বড় মানুষ, তখন যেটা ছোটবেলায় বুঝতাম না, ইনোসেন্ট ছিলাম, এখন বুঝতে পেরে গেছি তাদের কিছু কিছু হয়তো বা খুব মেধাবী মানুষের এত চারিত্রিক সীমাবদ্ধতা, সেটা এত নেতিবাচকভাবে মানে প্রতিভাত হয়েছে আমাদের সামনে, যে আমরা নিজেরাও ডিসাইড করেছি যে থাক, কিছু সম্পর্ককে দূর থেকেই ঠিক আছে, খুব একটা মাখামাখির প্রয়োজন নেই। একদিন যা ছিল তা ছিল, এখন আর নতুন করে নয়। মন মানসিকতা আমাদের বদলাচ্ছে এবং উল্টো দিকের মানুষদেরও বদলাচ্ছে। সবাই আমরা নিজের নিজের জায়গায় ঠিক, কেউই নিজের জায়গায় ঠিক। তবে আমরা যখন নিজের জায়গায় নিজেরা ঠিক মনে করছি তথা উল্টো দিকের মানুষেরাও মনে করছে, তখন কিছু কিছু সম্পর্ককে ডিপ ফ্রিজে তুলে রাখাই ভালো, এটা আমার মনে হয়। যাই হোক, আপাতত এই যে হাসি ঠাট্টা করে করে যাচ্ছি, ভদ্রলোক মাথার উপর চাপিয়ে দিয়েছেন, তার এত শীত করছে। আর এই যে এই সময়টাতে বাইরে দেখতে দেখতে যাচ্ছি, আমি পুরো দমে বাইরে দেখছি ভাই, আমার খুব ভাল লাগে এরকমভাবে দেখতে দেখতে যেতে। এবং একটা সৌভাগ্যক্রমে আজকে পরিষ্কার জানলাওয়ালা একখানা সিট পেয়েছি, যেটার জন্য আমি অত্যন্ত খুশি। আর একটু আগে যেটা বললাম, ভদ্রলোকের খাওয়া শেষ হচ্ছে না। দেখুন দেখি আবার চা নিয়েছে, অবশ্য হ্যাঁ চাটা আমরা 3 জনেই নিয়েছি, কিন্তু ভদ্রলোক নিয়েছেন ক্যাপুচিনো, বাপরে বাপ। তো এই সময়টায় আবার এগুলো দেখতে দেখতে বাইরেটার দিকেই তাকিয়ে থাকছি, অনেক কিছু মনে পড়ছে, অনেক কথা ভাবছি, আবার অনেক কথা ভাবছিও না, শুধুই দেখছি, কি ভালো লাগছে। গ্রামের মেয়ে আমি তো, আমার জন্ম থেকে আমি এই জিনিসগুলোকে খুব স্বাভাবিকভাবে দেখে বড় হয়েছি। এখন যেন আবার এই জিনিসগুলোকেই কেমন যেন অবাক অবাক লাগে, অনেকদিন না দেখার ফল। তারপর উল্টো দিকে চেয়ে দেখলাম, আগের দিন যেদিন রওনা দিয়েছিলাম তখনও সূর্যদা উঠেছিলেন, আর এখনও সূর্যদা যাচ্ছেন আমাদের সাথে, তবে এখন তিনি বিদায় নিচ্ছেন, অস্তাচলে যাচ্ছেন, আমরাও যাচ্ছি, তিনিও যাচ্ছেন। আগের দিন উঠতে উঠতে যাচ্ছিলেন, আজকে ডুবতে ডুবতে যাচ্ছেন। গ্রাম দেখলাম, শহরও দেখলাম, দেখলাম বিধি ভবন, নামখানা দেখে মজা লাগলো, পরে মনে হলো বিদীপ্তা আর দিদিপ্রিয়া হতেই পারে, দুটো নাম মিলিয়ে মিশিয়ে বিধি ভবন করে দিয়েছে। শুরুতে বিড়ি ভবন ভেবে হাসি পাচ্ছিল, পরে দেখলাম যে না, বিড়ি নয় বিধি ভবন। যাই হোক, তারপর দেখতে দেখতে এটা ঢুকে গেল হচ্ছে রামপুরহাট। ওরে বাপরে বাপ, রামপুরহাট জংশনটা কত বড়! আমি কিন্তু অনেকটাই স্পিড বাড়িয়ে দিয়েছি। তারপর এই যে এই সময়টায় স্পিডটাকে নর্মাল করে দিয়েছি। ভদ্রক আবার নর্মাল স্পিডে হাঁটতে শুরু করলেন বা দৌড়তে, এখন আবার তিনি আবার তত করে দৌড়লেন, কারণ আমি আবার স্পিডটা বাড়িয়ে দিয়েছি। প্রায় এই স্পিডে 2.5 মিনিট ধরে এই স্টেশনটাকে পেরোলো ট্রেনটা। আমি ভাবছি এই শতাব্দী ট্রেনটা কি এমন হনু যে এতক্ষণ ধরে পেরিয়ে যাওয়া স্টেশনে সে 2 মিনিট দাঁড়াতে পারলো না। এখানে স্টপেজ দিতেই পারে কিন্তু, তাই না? এত বড় একখানা পেরিয়ে গেল। আর অনেকক্ষণ ধরে এই স্টেশনটা পাশে আমাদের হাঁটছিল তো, মানে আমরা এই স্টেশনটার ওপর দিয়ে যাচ্ছিলাম, কেমন যেন স্টেশনটা যখন পেরিয়ে গেল মায়া ধরে গেছিল। হ্যাঁ, সত্যি সত্যি মানে মায়া পড়ে গেছিলো স্টেশনটার ওপর। আর একটু কিছুক্ষণ থাকলেই হতো, মনে হচ্ছে যে বাবা এই স্টেশনটাতে একটু দাঁড়ালেই হতো। তারপরে এবার স্টেশনে কিছু কিছু জিনিসপত্র দেখে মজাও লাগছিল। তো সব মিলিয়ে মিশে সত্যি সত্যি এটা বিরাট বড় একটা জাংশন স্টেশন। তারপর যখন সত্যি এতটুকু মিথ্যে বলছি না বন্ধুরা, জানেন তো, স্টেশনে যখন পেরিয়ে গেল না, তখন বলে এই মা যা, স্টেশনটা পেরিয়ে গেল, মায়া পড়ে গেছিল তো, এতক্ষণ পাশে পাশে সে হাঁটলো, তাই না? তারপর আবার একটু সূর্যোদয়ের দিকে তাকালাম,
তার তেজ আরেক খানিকটা কমে গেছে। এই সময় যে কথাগুলো মনে হচ্ছিল সেটা একটু পরে আপনাদেরকে বরং বলি। ট্রেন চললেই খালি খিদে পায়, এই খেতে খেতে ফেটে যাবে বিশ্বাস করুন। আবার কফি খাচ্ছে, ক্যাফেচিনো হচ্ছে। এখন তো শতাব্দীতে যেটা হচ্ছে যে আগে তো সব খাবার দিত, এখন কিছু খাবার দেয়, কিছু খাবার ফেরি করে। ওই ট্রেন স্টাফেরাই ফেরি করে, কোনো অফার তুলতে দেয় না। অগন্তি বার করে যাচ্ছে, আসছে যাচ্ছে আসছে। এখন আমার মনে হচ্ছে বাচ্চা ছেলের মতো করে কোলে নিয়ে যদি একটু কোম্পানি দিতে পারি তাহলে বোধ হয় খাই খাই ব্যাপারটা কম। কত টাকা দিচ্ছি? কত টাকা লাগবে সব মিলে? দিচ্ছি 25 টাকা। 25 টাকাই বরং দিয়ে দিই। তাই একটু আগে সূর্যোদয়কে দেখে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, এরকম সময় না আমার মা বাড়ি আসতেন প্রত্যেক দিন স্কুল থেকে। এসে কোনো রকমে হাত পা ধুয়ে শাড়িটা বদলে একটু ভাত খেয়ে হয়তো বা আধ ঘন্টাটাকে একটু বিশ্রাম নিতেন। তারপর উঠে আবার শাড়িটা বদলে মা দিতেন সন্ধেবাতি। এই সময়ে আমাদের দিনহাটার বাড়িতে তথা পুটিমারির বাড়িতে সন্ধ্যের শাঁখে ফু পড়তো। প্রতি ঘরে ঘরে মা ধূপ ধুনো দিতেন এবং তুলসী মঞ্চে তুলসী পাটে প্রদীপ জ্বালাতেন। এই সময়গুলো বড্ড বেশি মিস করি বন্ধুরা। মাঝে মাঝে মনে হয় বড় হয়ে যাওয়াটা অভিশাপ, ছোট থাকাটাই আশীর্বাদ। তখন যদি বুঝতে পারতাম তাহলে এরকম বড় হয়ে যাওয়ার জন্য জুড়োজুড়ি করতাম না। তখন বড় হয়ে যাওয়া মানে ছিল হচ্ছে পড়াশুনো না থাকা, ব্যাস এইটাই। অর্ধেক ট্রেন খালি হয়ে যাচ্ছে মালদায়। কোথায় ভদ্রলোক হয়ে গিয়ে খালি অভদ্র ছিলিস? বাবার থেকে শিখেছি। কি শিখেছিস? তুমি যে শব্দটা প্রকাশ করলে এখন, আমি তো ভদ্র, সেটা এখন প্রকাশ করতে পারছি না। এখন না খেতে চলে খাবে না। শোয়ানোর কামদের আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মানে মনে হচ্ছে যেন ট্রেন ফেন ভেঙে ভেঙে নেমে যাই। সত্যি কথা কী করবো বুঝতে পারছি না। যে এই গেম খেলছে, আমি চাদরটা মাথায় দিয়ে শুয়েছি, পিসটা একটু বাড়িয়ে দিয়েছে, এখন আর সুবিধা হচ্ছে না। মোমো আসছে না, কিছুই না, বিরক্ত লাগছে। সেদিনকে ভোরবেলাতে একটা অসময়ে ওঠার মতো ব্যাপার ছিল, সেদিন বেশ ঘুম ছিল, কিন্তু আজকে তো ঘুমেই নেই। একটু ঘুমিয়েছি, তা উঠেই এটা লাগছে তা মারাত্মক বিরক্ত। শতাব্দীর মতো বিরক্তিকর ট্রেন আর দুটি নেই বোধ হয়। এইভাবে বসে থাকা, এইবারে ব্যাটা যে টিকিট কেটেছে তাকে বাগে পেয়েছি। তারও গায়ে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, এখন হাতের যন্ত্রণা করছে। আমাকে বলছে তুই প্লিজ একটু টিপে দাও। আমি টিপে দিচ্ছি, অনেকক্ষণ থেকে টিপে দেওয়ার পর মনে হলো একটুখানি ভিডিও করে দেখি। তারপর এই যে টিপে দিতে দিতে মনে বেশ ফুর্তি হয়েছে। এইবার খুব চট করে কিন্তু ভদ্রলোক আর শতাব্দীর টিকিট কাটবেন না, প্রয়োজনে ফ্লাইটের টিকিট কাটবেন, কিন্তু শতাব্দী আর কাটবে না। আমি এবার বুঝে গেছি সত্যি কথা, কারণ ঘাড়ে যন্ত্রণা করছে, আমারও তো ব্যথা করছে। একভাবে এরকমভাবে বসে থাকা যায়? তবে যা হয়েছে সেটা ভালো হয়েছে। আপনারা কি মনে করেন? আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবেন। হ্যাঁ, টিকিটটা সত্যি পাওয়া যাচ্ছিল না অন্য কোনো ট্রেনের, তবে তৎকাল করলে হয়তো পাওয়া যেত, এমন নয় যে পাওয়া যেত না। আমি এবার বুঝেছি, অনেকদিন আগে থেকেই জানি, হঠাৎ করে বুঝিনি যে সেটা হচ্ছে অন্য সব ট্রেন বুক হয়ে যাওয়ার পর কেন শতাব্দীতে টিকিট বাকি থাকে। এই ট্রেনের টিকিট লোকের নিতান্ত আতান্তরে না পড়লে তো কাটে না। এইভাবে বসে যেতে কার ভাল লাগে? সে রেল যতই খেতে দিক, তাই না? ভালো মোটেই লাগে না সত্যি। তো যাই হোক, শেষ পর্যন্ত বাবারে পৌঁছে গেছি এনজিপি স্টেশনে, এবং সেই অচেনা এনজিপি দিয়েই আবার যাচ্ছি। আলিদা বেশ খানিকক্ষণ আগেই চলে এসেছে। ট্রেন কিন্তু মোটামুটি মিনিট 10 আগেই ঢুকিয়ে দিয়েছে। তো আলিদা পৌঁছে গেছে এখানে 10:30টার সময়। আমরা এখানে নেমেছি ওই 10:35 মতো। আসলে এই টাইমটা হচ্ছে 10:50 কি 45 এরকম একটা, মোটামুটি ওই আর কি, হরে ধরে 15-10 মিনিট মতো
আগে পৌঁছে গেছে। ট্রেন যখন স্টেশনে দাঁড়ালো তখন দেখলাম যে 10:35 বাজে। তারপর সেখান থেকে নেমেছি, তারপরে জিনিসপত্রগুলোকে নামিয়ে ওভারব্রিজ পর্যন্ত এসেছি। একটু সময় তো লেগেইছে। এবার নিজেদের গাড়িতে যখন দরজা খুলে আবার বসছি, আবার মনে হচ্ছে আবার বসছি, মানে পেছন টেছন রীতিমতো ব্যথা হয়ে গেছে। এইটুকু রাস্তা গাড়িতে যাব তাও আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে হেঁটে হেঁটে চলে যাই। সত্যি বসে থাকাটা যে এত বিরক্তিকর হয় মাঝে মাঝে। তবে এই রাস্তাটুকু কিন্তু ভালো কেটেছে, বেশ ভূতের গল্প করতে করতে কেটেছে। আলিদারও তো ছোটোখাটো হলেও কিছু হরর এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, তারপর বাড়িতে এসে দেখছি 11টা বাজে এবং এখনও আলপনাদি যায়নি। তারপরে যখন অনেক করে বলা হলো যে এতক্ষণ যখন আছো তখন আজকে রাতে থেকেই যাও, তো থাকবে না। আমরা যখন চলে এসেছি তখন ও বেরিয়ে গেল, এত রাতেই বেরিয়ে গেল, আলপনাদিকে আলিদা বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। চলে এসেছি হোম, হোম সুইট হোম। বাঁচা গেল বাবা, কি প্রচণ্ড গরম থেকে। ওয়েদার যথেষ্ট ভালো আজকে। এখানে নাকি শুনলাম সন্ধ্যেবেলাতে বৃষ্টি হয়েছে, বাইরেতে একটু ভেজা ভেজা পেলামও। তো খুবই আনন্দ হচ্ছে এবং আরামদায়ক আবহাওয়া। এবং এখন এই মুহূর্তে বাজে 11:15, এবার শুতে হবে। মোটামুটি সব গুছিয়ে টুচিয়ে ফেলেছি, মানে কিছুটা গুছিয়ে ফেলেছি বলা ভুল, বেশিটাই কালকে করব। আসলে ওই গয়নাটা গুছিয়ে ফেলেছি, আমার কাছে ওইটাই সব। তো যাই হোক, ঠিক আছে, আপাতত চলুন বন্ধুরা, মানে ওই ব্যাগটা, পিঠের ব্যাগটা, ওগুলো সমস্ত কালকে করব। ওই পিঠের ব্যাগ থেকে সামান্য কিছু জিনিসপত্র বার করেছি, ব্যাস ওইটুকুই। মানে গয়নাটা বার করতে যতটুকু বার করতে হয়েছে ততটুকু বার করেছি। ট্রলিটা নিজেই রেখে এসেছি, এখন উপরে আনিয়ে ও কালকে আনবো। আপাতত ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।